ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করেছিলেন প্রবাসীরা। 5 অগস্ট সরকার পতনের পর ফের রেমিটেন্স পাঠানো শুরু করতে আহ্বান জানায় শিক্ষার্থীরা। তাতে সাড়া দিয়ে ফের বৈধ চ্যানেলে টাকা পাঠানো শুরু করেছেন ইতালি, কুয়েত সহ বেশ কিছু দেশে বসবাসরত বাংলাদেশিরা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের মরদেহ সরকারি খরচে পাঠানো এবং যাতায়াতে বিমানবন্দরে হয়রানি বন্ধ সহ বেশ কিছু দাবি রয়েছে তাদের। ছাত্র আন্দোলনের পক্ষে শুরু থেকেই সরব ছিলেন প্রবাসীরা। গ্রেপ্তার ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের নানা দেশে। আন্দোলনের সংহতি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণাও চালান প্রবাসীরা। পরবর্তীতে খানিকটা ক্ষোভ থেকেই বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবেন না বলে ঘোষণা দেয় বেশ কিছু দেশের প্রবাসীরা। তাদের সাথে সংহতি জানিয়ে ইতালিতে বসবাসরত বাংলাদেশিরাও জানান রেমিটেন্স পাঠানো বন্ধ করেছেন তারা। তবে সরকার পতনের পর থেকে ধীরগতিতে হলেও বৈধ পথে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন ইতালির প্রবাসীরা। ক্ষতিগ্রস্ত স্থাপনার মেরামত ও দেশ পুনর্গঠনে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ ছিলাম যে আমরা দেশে টাকা পাঠাবো না যতক্ষণ না পর্যন্ত এই সরকারের পদত্যাগ না হয়, দুর্নীতিমুক্ত দেশ যতক্ষণ পর্যন্ত না হয়। ইনশাল্লাহ এখন আবার নতুন করে টাকা পাঠাচ্ছি, কারণ সরকার পদত্যাগ করেছে। নতুনভাবে বাংলাদেশ গঠনের জন্য আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবো ইনশাল্লাহ। আমরা সকলেই আবার টাকা পাঠানো শুরু করছি এবং আমরা যেটা প্রয়োজন না তার থেকেও সকলে আমরা বেশি বেশি পাঠাচ্ছি। আমরা চাই নতুন সরকার আমাদের দেশটাকে সঠিকভাবে পরিচালনা করুক। দেশের রাজনীতির কারণে অনেকেই টাকা পাঠাইতে পারে নাই, আগেও পারে নাই, এখন দেখতেছি অনেকে পাঠাচ্ছে। একই সাথে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন কুয়েতের প্রবাসীরাও। প্রবাসীরা এয়ারপোর্টে কিংবা নতুন যারা আসতেছে, মেডিকেল থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে সবাই নির্যাতিত। প্রবাসীরা দেশ থেকে যখন ছুটিতে যায় তখন এয়ারপোর্টে লাঞ্ছিত হয়। আসলে এই ঘটনাগুলো মান্য নেওয়া যায় না। এগুলো আসলে মানে আমরা বড় জোর অনুরোধ করি যে এইগুলো যেন আর কখনো না হয়। নতুন যে সরকারটা আসবে আমরা সেই সরকারের প্রতি এটা অনুরোধ জানাই। বর্তমান যে সরকার আসে সে যাতে প্রবাসী বান্ধব হয়। আমরা অনেক কষ্টের পরে স্বাধীনতা অর্জন করেছি, জানি আমরা সেই স্বাধীনতা রক্ষা করতে পারি এবং সেই স্বাধীনতা রক্ষার্থে আমরা প্রবাসীরা পাশে আছি। প্রবাসীদের মরদেহ সরকারি খরচে পাঠানো ও যাতায়াতে বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং বিমানের টিকিট সিন্ডিকেট রুখে দিতে দ্রুত উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান প্রবাসীরা। নতুন বাংলাদেশ, শান্তির বাংলাদেশ আমরা প্রবাসীরা দেখতে চাই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। সজীব, স্বাগত জানাচ্ছি আপনাকে। যে বিষয়টি জানতে চাই যে হয়তো বিচ্ছিন্নভাবে রেমিটেন্স পাঠানো শুরু হয়েছে বৈধ পথে, এটি পুরোপুরি কবে নাগাদ শুরু হতে পারে? আপনাকে ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সারা বিশ্বে যেরকম প্রবাসী বাংলাদেশিরা একতা প্রকাশ করেছে, ইতালিতেও কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে প্রতিবাদ আন্দোলন কিন্তু তারা 15 তারিখ থেকে তারা আন্দোলন শুরু করেছে। বিশেষ করে মালাতাস্তা, মিলানো, বিভিন্ন অঞ্চলে এই প্রতিবাদ তারা শুরু করেছে এবং ইতালি দূতাবাসও কিন্তু তারা স্মারকলিপি দিয়েছে এবং ইতালি সরকারের নজরে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তারা প্রতিবাদ সমাবেশ করেছে। তো তারপরে কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে কিন্তু প্রবাসীদের ক্ষোভ কিন্তু আরো বেড়ে যায়, যার ফলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোগ নেয় যে এই বৈধ পথে আমরা কোনোভাবেই রেমিটেন্স পাঠাবো না। এরপর থেকেই টোটালি রেমিটেন্স পাঠানো বন্ধ হয়ে যায়। সজীব, অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীরা বেশ কিছু দাবিও জানিয়েছেন, আমরা শুনেছি, সেগুলো আপনার কাছে শুনতে চাই। হ্যাঁ, আমি আসলে অন্তর্বর্তীকালে যে দাবিগুলো আসলে প্রবাসীদের তুলে ধরা হয়েছে সেই দাবিগুলো আমি একজন প্রবাসী বাংলাদেশে আছে তার কাছ থেকে আসলে আমরা জানবো। আমি যদি তার কাছ থেকে আসলে জানতে চাই যে আসলে আপনাদের দাবিগুলো যদি একটু বলবেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা ইতালি প্রবাসী হিসাবে বা সকল প্রবাসীদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগতম জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের 3টি দাবি আছে। যে দাবিটা হলো আমাদের
বিমানের যে সার্ভিসটা এয়ারপোর্টে আমাদের যে হয়রানি হইতে হয় এই হয়রানি থেকে আমরা মুক্তি চাই। দ্বিতীয়ত আমাদের ইতালি এম্বাসি বা বিভিন্ন জায়গার এম্বাসিতে আমাদের অনেক হয়রানি হইতে হয় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, তারপরে পাসপোর্ট রিনিউ করার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়। তো আমরা এই সমস্যার সমাধান চাই। আমরা ইতালি যে এম্বাসি আছে এই এম্বাসি থেকে আমাদের যেভাবে যত দ্রুত সম্ভব আমাদের পাসপোর্ট রিনিউ করে দেয় সেই সুযোগ সুবিধা আমরা চাই। এবং আমাদের ইতালি থেকে যত মৃতদেহ দেশে পাঠানো সরকার উদ্যোগ নেয় যে একটা মরদেহ দেশে পাঠাইতে হবে। আমরা এখানে অনেক সময় মসজিদে মসজিদে চাঁদা তুলে তারপরে ইতালি থেকে লাশ দেশে পাঠাই। তো আমরা এটা আর চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথম দাবি আমার এটা যে লাশ দেশে পাঠাতে হবে বিনা খরচে, সরকারের উদ্যোগে এটা। ধন্যবাদ। আসলে শুনতেছিলেন যে প্রবাসী বাংলাদেশি কিন্তু বলছিল যে এই দাবিগুলো তাদের দীর্ঘদিনের দাবি, আসলে এটা নতুন কোনো দাবি না। তারা দীর্ঘদিনে আসলে এম্বাসি বলেন, বিমানের থেকে এবং এয়ারপোর্ট আসলে তারা ভোগান্তির শিকার হয়েছে। এইগুলো তারা অচিরেই আসলে মুক্ত হবে বলে প্রত্যাশা করেন এবং খুব শীঘ্রই আসলে তারা বাংলাদেশের ব্যাংকিং খাতে। সজীব, আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই। উনি তো হয়তো দুইটা বিষয় মোটা দাগে বলেছেন যে কি বিমানবন্দর যেন হয়রানি বন্ধ করা হয় এবং প্রবাসী মৃত্যুবরণ করেন তাদের লাশটা সরকারি খরচে দেশে পাঠানো। এর বাইরে বাংলাদেশের যে কনসুলেট অফিস রয়েছে, দূতাবাস রয়েছে, সেখানে কোনো অসহযোগিতার অভিযোগ কি তাদের রয়েছে? দেখেন, পুরো সেক্টর, পুরো রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু লিয়াজু ভিত্তিক আসলে রয়ে গিয়েছে, যার কারণে কিন্তু এই এম্বাসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমরা পেয়ে থাকি। আমরা যারা প্রবাসী সাংবাদিক যারা আছে তারা আসলে নিউজ যখন করতে যাই তখন আমাদের প্রতি একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়, এম্বাসিতে ঢুকতে না দেওয়া হয়। এমনও অভিযোগ আছে যারা আসলে এম্বাসির বিরুদ্ধে যারা অভিযোগ করেছে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে লিখেছে তাদের কিন্তু পাসপোর্ট রিনিউ করতে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে প্রবাসীদের দাবি আসলে এই তিনটি দাবি আসলে ছিল। তারা এই তিনটি দাবি জোরালোভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার আছে। সজীব, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে দর্শক, ইতালি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। গাজা সিটিতে একটি স্কুলে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী শিশু সহ প্রাণ গেছে অন্তত 100 ফিলিস্তিনির। খান ইউনিস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের। এতে নতুন করে দুর্ভোগে পড়েছে বাস্তুচ্যুত লাখো মানুষ। শনিবার ফজরের নামাজের সময় আল দারাজের এই স্কুলটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। ঘটনাস্থলে প্রাণ হারায় শতাধিক ফিলিস্তিনি। ঘরবাড়ি হারিয়ে স্কুলটিতে আশ্রয় নিয়েছিল বহু মানুষ। ইসরায়েলের দাবি, হামাসের সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হচ্ছিল স্কুলটি। হুমকির পর খান ইউনিস থেকে পালাতে শুরু করেছেন আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা। এ পর্যন্ত লাখো বাসিন্দা এলাকা ছেড়েছে বলে জানায় জাতিসংঘ। আল্লাহর কসম খেয়ে বলছি, নিজেদের জীবন নিয়ে আমরা বিরক্ত। বিশ্বকে দেখতে দিন আমরা কিভাবে বেঁচে আছি। আমাদের জোরপূর্বক এলাকা ছাড়া করা হচ্ছে। এখন থাকার কোনো জায়গাও খুঁজে পাচ্ছি না। দখলদাররা আমার স্বামী আর ছেলেকে তুলে নিয়ে গেছে। এদিকে 15 আগস্ট যুদ্ধবিরতির আলোচনার জন্য ইসরায়েল হামাস দুপক্ষকে চাপ প্রয়োগ করছে মধ্যস্থতাকারী দেশগুলো। কাতারের দোহায় বা মিশরের কায়রোতে সম্ভাব্য এই আলোচনার আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। যদিও এমন আগ্রাসনের মাঝেই মিত্রকে অস্ত্র সহায়তার জন্য $3.5 বিলিয়ন অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। লেবাননের সিরন শহরে ড্রোন হামলা চালিয়ে হামাস কমান্ডার সামের আল হাজকে হত্যার দাবি করেছে তেল আবিব। বলা হয় হামলায় গুরুতর আহত হয়েছে তার দেহরক্ষী। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ব্রাজিলের সাও পাওলোতে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 61 আরোহী। নিহতদের মধ্যে 57 যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে দেশটির জাতীয় বিমান দুর্ঘটনা প্রতিরোধ কর্তৃপক্ষ। দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অঞ্চলটিতে। নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। শুক্রবার ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যের ক্যাসকাভেল থেকে সাও পাওলো যাচ্ছিল একটি বিমান। পথে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয় এটিআর 72 বিমানটি। আছড়ে পড়ে আবাসিক ভবনের ওপর। নিহত হন বিমানে থাকা 57 জন যাত্রী ও 4 জন ক্রুর সবাই।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিমান কর্তৃপক্ষ ভোপাস জানিয়েছে কারণ অনুসন্ধানে কাজ করছে তারা, আর দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে দেশটির জাতীয় বিমান দুর্ঘটনা প্রতিরোধ কর্তৃপক্ষ। এমন দুর্ঘটনা আমাদের জন্য বড় বিপর্যয়। অর্ধশতাধিক মানুষ মারা গেছে। দুর্ঘটনার সুস্পষ্ট কারণ বলা না গেলেও প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বিমানটি নিয়ন্ত্রক সংস্থার সাথে যোগাযোগ করেনি, যে একটি জরুরি অবস্থা ছিল। দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অঞ্চলটিতে। শোকে কাতর নিহতদের পরিবারের সদস্যরা। হঠাৎ বিকট একটি শব্দ শুনতে পেলাম। বাসা থেকে বের হয়ে দেখলাম এটি ঘূর্ণায়মান ছিল, তবে এটি এগিয়ে যাচ্ছিল না। মুহূর্তেই একটি বাড়ির ছাদে এটি ছিটকে পড়ে। আবাসিক এলাকা হয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে। এটি সত্যিই মর্মান্তিক। অনেকের পরিবারের সদস্য মারা গেছে। নিহতদের শেষবারের মতো দেখার অপেক্ষা করছি। তাদের সাথে যা হয়েছে তা হৃদয় বিদারক। নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। পালন করেছেন 1 মিনিট নীরবতা। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর। স্বাগত আরেকবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায়। সমুদ্রের সন্দেহজনক কোনো জলযান দেখলেই জেলেদের সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া জেলেদের ফটোকপির পরিবর্তে আসল পরিচয়পত্র সাথে রাখার কথা বলা হয়েছে। জনসচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় চলছে মাইকিং। বাংলাদেশ থেকে জেলে এসেছে অনেকেই ভারতে প্রবেশ করতে পারে এমন শঙ্কার কথা বলছে প্রশাসন। এমন পরিস্থিতিতে অচেনা কাউকে সাহায্য করার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। গত 5 অগাস্ট ছাত্র জনতা তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ভারত যাওয়ার চেষ্টা করছেন অনেক বাংলাদেশি। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের ভিড় বাড়ছে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়। ভ্রমণ পিপাসুদের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে নানা আয়োজন। এশিয়ায় যে কটি পর্যটক বান্ধব দেশ রয়েছে তার মধ্যে বৈচিত্র্যময় সংস্কৃতি এবং প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে চীন বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার নতুন এক পর্যটন নগর হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাচ্ছে চীনের তিয়ানজিন শহর। রঙিন বাতির শহর, চারিদিকে উৎসব মুখর পরিবেশ। কোথাও নাচ, কোথাও বা বসেছে গানের আসর। দেখে মনে হবে বিশেষ কোনো উপলক্ষে এ আনন্দ আয়োজন। বোহাই সাগর পাড়ের এই শহরটির মনোমুগ্ধকর সৌন্দর্য, প্রমোদ তরী, ভ্রমণ সহ নানা সুবিধা আকৃষ্ট করে দেশ বিদেশের পর্যটকদের। স্থাপনাগুলোর একদিকে আধুনিকতার ছাপ, অন্যদিকে ঐতিহ্যের স্মারক। দেশভেদে পর্যটকদের জন্য রয়েছে বিনোদনের আলাদা আলাদা জায়গা। চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত ইতালিয়ান জোনে পর্যটক সমাগম হয়েছে প্রায় 90 লাখ, যা এই বছরের মোট পর্যটকের 22 ভাগ। আমি 1 সপ্তাহ ধরে তিয়ানজিয়ানে আছি। এখানকার ইতালিয়ান সেকশনটি বেশ সুন্দর। আমি একটি পুরনো দুর্গের পাশে থাকছি, যেটা বেশ মনোমুগ্ধকর। এছাড়া পর্যটকদের রসনা বিলাসের বিষয় বিবেচনায় রেখেই চলছে স্থানীয় রেস্টুরেন্টগুলোর কার্যক্রম। দেশভেদে পর্যটকদের চাহিদা অনুযায়ী সাজানো হয়েছে খাবারের তালিকা। এই বছরে এখানে 20 থেকে 30% পর্যটক বৃদ্ধি পেয়েছে, তাই আমরা খাবারের তালিকায় ঐতিহ্যবাহী বাহারি পদের খাবার যুক্ত করেছি। পর্যটক টানতে চলতি বছরের মে মাস থেকে তিয়ানজিন শহরের ক্রুজ শিপ বন্দর দিয়ে প্রবেশ করা জাহাজে যাতায়াতকারীদের ভিসামুক্ত প্রবেশ সুবিধা দিচ্ছে চীন। এতে গত বছরের চেয়ে তিয়ানজিনে বেড়েছে পর্যটকের আনাগোনা। মোর্শেদ শোভন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।